জোট সরকারের প্রধান হিসেবে নরেন্দ্র মোদী শপথ নিলেন। ভারতে জোট সরকারের ইতিহাসে বেশিরভাগ জোট সরকারই খুব বেশি সুখকরভাবে দীর্ঘদিন অটুট থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে পারেনি। আমরা যদি একটু ইতিহাসটা একটু ছোট করে দেখে নেই। স্বাধীনতার পর ভারতে শুরুর দিকে কংগ্রেস সরকার ছিল এবং তা ছিল মোটের উপর একটা স্থায়ী সরকার। 1977 সালে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা দলের একটি সরকার হয়েছিল এবং তার স্থায়িত্ব হয়েছিল 2 বছর। এটি ছিল একটি জোট সরকার এবং 89 থেকে 14 সাল পর্যন্ত ভারতে প্রধানত জোট সরকার পেয়েছে এবং সেই জোট সরকারগুলোর স্থায়িত্ব খুব বেশি হয়নি। আমরা যদি একটু দেখি, কোনো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলগুলো, বড় দলগুলো বিশেষ করে কংগ্রেস, জনতা দল বা বর্তমানে যে ভারতীয় জনতা পার্টি, তারা ফলে প্রায় সব সরকারই ছিল নড়বড়ে। রাজীব গান্ধীর মৃত্যুর পরে ভিপি সিং, চন্দ্রশেখর, অটল বিহারী বাজপেয়ী, দেবগৌড়া, আইকে গুজরাল এরা সবাই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু জোট সরকারের অংশ হিসেবে কখনোই 2 বছরের বেশি পার করতে পারেননি। যদিও কংগ্রেসেরও জোট সরকার ছিল এবং ভারতীয় জনতা দলেরও জোট সরকার ছিল, জনতা পার্টির বর্তমান যারা সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ তাদেরও জোট সরকার ছিল, কিছু কিছু সেগুলো আবার মোটামুটি সময় পার করতে পেরেছে 5 বছরের দায়িত্বে। এই ছিল। আমরা যদি আরেকটি খবর একটু দেখে নেই, এই অঞ্চলের খবর হিসেবে আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসে 134 জন বিজিপি এবং সেনাবাহিনীর সদস্যদের আজকে বাংলাদেশ ফেরত পাঠিয়েছে। পাশাপাশি মিয়ানমারে কারাভোগ করা 45 জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমারও। রবিবার সকালে কক্সবাজারের বিআইডব্লিউটিএ জেটি ঘাটে শুরু হয় এই কার্যক্রম। পরে 10টার দিকে 45 জন বাংলাদেশিকে হস্তান্তর করে মিয়ানমার। এই সময় মিয়ানমার দূতাবাসের প্রতিনিধি এবং দেশটির বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে 134 জন বিজেপি এবং সেনাবাহিনীর পরিচয় নিশ্চিত করে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তাদের নিয়ে যেতে একটি জাহাজ বাংলাদেশ মিয়ানমারের জলসীমায় এসে অবস্থান করেছে এবং এর আগে 15ই ফেব্রুয়ারি 330 জন মিয়ানমারের বিজেপি এবং সেনা কর্মকর্তাদের ফেরত পাঠানো হয়। পরে 25শে এপ্রিল ফেরত যান আরও 288 জন। এর বিনিময়ে সেদেশে কারাভোগ করা 173 জন বাংলাদেশিকে ফেরত আনা হয়। আমরা ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান দেখছিলাম, তা নিয়ে রিপোর্ট দেখছিলাম। আমরা সেখানে দেখেছি যে প্রতিবেশী বেশিরভাগ দেশের সরকার প্রধানরাই, রাষ্ট্রপ্রধানরাই সেখানে উপস্থিত ছিলেন। আমরা এই অঞ্চলের ভূরাজনীতি এবং ভারতের যে নতুন সরকার, সেই সরকারের বিষয়েও আলাপ করব। আমাদের সঙ্গে আজকে আছেন সাবেক রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরী বীর বিক্রম এবং কলকাতা থেকে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। শুরুতে সত্যজিৎ চক্রবর্তী, শুরু করি যে আমার সহকর্মী মনিরুজ্জামান বাবুর যে রিপোর্ট দেখছিলাম, সেখানে আমরা দেখেছি যে কংগ্রেস যোগ দিয়েছে, যে বিরোধী জোটের সবচেয়ে বড় দল, তারা জোট দিয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি তিনি দাওয়াত পাননি বা যোগ দেননি। তিনি বলেছেন যে দাওয়াত পেলেও তিনি যোগ দিতেন না। এটা নিয়ে আসলে কলকাতায় কি আলোচনা আছে? দেখুন, যেটা বিষয় সেটা হচ্ছে যে আজকে কিন্তু বিভিন্ন জায়গায় তৃণমূল তাদের বিজয় মিছিল করেছে। একদিকে যখন দেশের প্রথম স্বাধীন ভারতে, স্বাধীন দেশে জন্মানো, টানা তৃতীয়বার কিন্তু জয়ী হয়েছেন নির্বাচিত জনগণের ভোটে, এরকম প্রধানমন্ত্রী হচ্ছেন প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তো এই যে জয়, এই জয়ের কিন্তু এবার অনেকটাই কাটা ছিল। সেই কাটা উপেক্ষা করে তিনি কিভাবে সামলাবেন, এবং তার অন্যতম কিন্তু প্রধান হচ্ছে মমতা ব্যানার্জি। বিশেষ করে পশ্চিমবঙ্গের তৃণমূল যেভাবে আর কি তারা নির্বাচন করেছে, বিজেপি আশা দেখেছিল 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয় রথ থামিয়ে দিয়েছিল, 24-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে 18 থেকে কমিয়ে 12-তে এনে দাঁড় করালো। সব মিলিয়ে কিন্তু এত মোদি বিরোধিতা করে, বিজেপি বিরোধিতা করা,
রাজনৈতিক দল এই দেশে যদি কিনা ধরা হয় তাহলে কিন্তু সেটা মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস তথা পশ্চিমবঙ্গ শাসক দল। তো সেক্ষেত্রে মোদী একদিকে যখন মোদী তৃতীয়বার শপথ নিচ্ছেন, অন্যদিকে মমতা ব্যানার্জির দল তারা কিন্তু বিভিন্ন বিধানসভা এলাকায়, লোকসভা এলাকায় তাদের প্রার্থীদের জয়ের সমর্থনে বিজয় মিছিল করে এবং সেই তারা কিন্তু একটা পরিষ্কার বার্তা এবং মমতা ব্যানার্জি তিনি নিজেও বলেছেন, যদিও পশ্চিমবঙ্গের বামেরা কিন্তু বলছেন যে মোদির কোনো ক্ষতি হোক সেটা কিন্তু মমতা ব্যানার্জি কোনোভাবেই করবে না। যখন বিল পাস হবে তখন হয়তো তাদের সাংসদরা অতীতের মতো ওয়াকওভার করবেন এবং তার মুখে বিরোধিতা কিন্তু কার্যক্ষেত্রে বিরোধিতা করবেন না। মূলত বাম এবং তৃণমূলের মধ্যে এই তরজাটা, রাজনৈতিক তরজাটা শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমে সন্ধ্যের পর থেকে টক শো শুরু হয়, সেই সমস্ত টক শোতে কিন্তু এই আলোচনাটাই উঠে আসছে এবং মমতা ব্যানার্জি যেহেতু আগেই বলেছিলেন যে তিনি পাননি আমন্ত্রণ এবং পেলেও যেতেন না, তো স্বাভাবিকভাবে এইখানেই যে বাস্তবে কি হয়েছে, আমন্ত্রণ দেশের সবাইকে, তৃতীয় সর্বোচ্চ আসন পাওয়া দলের নেত্রী তিনি দাওয়াত পেলেন না, মানে দাওয়াত পাওয়ার বিষয়ে কি চর্চা আছে আসলে গণমাধ্যমে? দেখুন, এইটা যেটা বিষয় সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি তিনি বলছেন দাওয়াত পাননি, কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু এই বিষয়টা এখনো পরিষ্কার করেনি। তারা কেউ বলেনি অফিসিয়ালি যে দাওয়াত তাকে দেওয়া হয়েছে কি না। এবং এই যে যদি সত্যি যদি দেওয়া না হয়ে থাকে তাহলে কিন্তু একটা যে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক বাতাবরণ তার উপরে কিন্তু একটা প্রভাব পড়বে এবং অসৌজন্যের একটা রাজনীতি। কারণ দেশের প্রধানমন্ত্রী তিনি যখন শপথ নেবেন প্রত্যেকটি রাজ্যের যারা নির্বাচিত সরকার আছে তাদের আমন্ত্রণ করবেন বিদেশে এবং করেছেনও। আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো বাংলাদেশ সহ প্রতিবেশী রাষ্ট্রগুলো করেছেন, যে মালদ্বীপের প্রেসিডেন্ট চলে এসেছেন, সেক্ষেত্রে মমতা ব্যানার্জিকে দাওয়াত করা হয়নি। এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা। এখন দেখার যে শপথ অনুষ্ঠান শেষে বিজেপির যারা দায়িত্বপ্রাপ্ত তারা বিষয়টা নিয়ে কি বিবৃতি দেন সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। সত্যজিৎ, আপনি উল্লেখ করছিলেন যে যখন প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্র বা সরকার প্রধানদের দাওয়াত করা হয়েছে তারা অনেকেই উপস্থিত হয়েছেন। শমশের মোবিন চৌধুরী, মালদ্বীপের প্রেসিডেন্ট উপস্থিত আছেন। আমরা জানি যে মানে এই প্রশ্নটা এই কারণে আনলাম, নিজের দেশের প্রধানমন্ত্রী সেখানে গেছেন, এই প্রসঙ্গে আসবো, কিন্তু মালদ্বীপেরটা এই কারণে মানে আমার কাছে একটু মনে হলো যে প্রশ্ন করা প্রয়োজন যে মালদ্বীপের সঙ্গে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক আমরা গত কয়েকদিন দেখেছি তা যথেষ্ট উষ্ণতাপূর্ণ ছিল না। মানে অনেক বিষয়ে কূটনৈতিক শিষ্টাচার ছাপিয়ে গেছে অনেক বক্তব্য বা দুই দেশের কাজে। মানে সেখানে মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিতি মানে এটা কি দেখেন, কোনো বার্তা কিনা? আসলে দেখেন, অবশ্যই আমি একটা একটু বার্তা। সৌমিত্র আসবো আপনার কাছে, আমি একটু শমশের মোবিন চৌধুরীকে শুনে আসি। প্রথম কথা যে ভারত সরকার মালদ্বীপের রাষ্ট্রপতিকে দাওয়াত দেওয়াটা এবং সেই দাওয়াত গ্রহণ করে মালদ্বীপের প্রেসিডেন্ট দিল্লিতে আজকে অবস্থান করাটা, এটা হচ্ছে পলিটিক্যাল ম্যাচুরিটি অন বোথ সাইডস আমি বলবো। কারণ মালদ্বীপের এই বর্তমান রাষ্ট্রপতি মইজু উনি কিন্তু প্রকাশ্যে ভারত বিরোধিতা করছেন। ইন্ডিয়া আউট একটা ওনার ক্যাম্পেইন, এবং উনি সেই ক্যাম্পেইন করে প্রেসিডেন্ট ইলেকশনে জয়ী হয়েছেন এবং সংসদীয় নির্বাচনে আরো অনেক বিপুল ভোটে জয়ী হয়েছেন। তো এই বৈরিতার মধ্যে যদি মালদ্বীপের রাষ্ট্রপতিকে দাওয়াত না দেওয়া হতো, সেই সম্পর্কটা আরো হয়তো খারাপের দিকে যেত। এটা ভারত সরকার নিশ্চয়ই ভারতের নীতি নির্ধারকরা এটা করেছেন। মালদ্বীপের প্রেসিডেন্টকে আমি বলবো যে তিনি যদি দাওয়াত পেয়েও না আসতেন তাহলে তার আমি বলবো যে কূটনৈতিক দক্ষতা নিয়ে একটা প্রশ্ন দেখা দিত। যে তাকে ভারতের সরকার, ভারতের প্রধানমন্ত্রী পরপর 3 বার যে প্রধানমন্ত্রী হচ্ছেন বা হতে যাচ্ছেন তিনি আমন্ত্রণ জানিয়েছেন, আর ভারতের মালদ্বীপের রাষ্ট্রপ্রধান সেই দাওয়াত উপেক্ষা করলেন। এটা নিশ্চয়ই দুই দ্বিপাক্ষিক। এটা মানে মালদ্বীপ তার অবস্থানে কতটুকু সরবে আমি জানি না, তবে নিশ্চয়ই ভারত চেষ্টা করবে যে মালদ্বীপে যে এই বর্তমান যে ভারত বিমুখী একটা অবস্থান মালদ্বীপ সরকারের, সেটাকে কিছুটা নম্র করা যায় কি। এটা আপনার প্রশ্ন উত্তর। আমি একটা প্রশ্ন সত্যজিৎকে করতে চাই
যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে কি আমন্ত্রণ জানানো হয়েছিল এবং উনি আসছিলেন কিনা, এসেছেন কিনা, এবং ভারতের কি প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি আমন্ত্রণ জানানোর এই রেওয়াজটা ভারতে রয়েছে কিনা এই প্রধানমন্ত্রী শপথ গ্রহণ, নাকি শুধু তৃণমূল কংগ্রেসের মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, সেটাই কি, নাকি অন্যান্য কাউকে আমন্ত্রণ জানানো হবে, অন্য কেউ আসে? তামিলনাড়ুতে কিন্তু বিজেপি বা এনডিএ একটি আসনও পায়নি। তো সত্যজিৎ এই বিষয়টা পরিষ্কার করলে আমি ভারতের আভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে কিছু বুঝতে পারতাম। জি, সত্যজিৎ চক্রবর্তী। দেখুন, যখন কোনো দেশের আমাদের দেশের যখন কোনো প্রধানমন্ত্রী তিনি যখন শপথ নেন, সেই শপথ অনুষ্ঠানে প্রত্যেকটি রাজ্যের সরকারকে কিন্তু নিমন্ত্রণ করে পিএমওর তরফ থেকে, পাশাপাশি কখনো বিজেপির তরফ থেকে করা হয় এবং রাষ্ট্রপতি ভবন থেকেও করা হয়। এটা যার যে এখতিয়ারের মধ্যে পড়ে সেই এখতিয়ার অনুযায়ী কিন্তু এই নিমন্ত্রণটা করা হয়। এবং সেক্ষেত্রে যেটা সূত্রের খবর, বা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য সরকারকে কিন্তু নিমন্ত্রণ করা হয়েছিল। এখন এই ক্ষেত্রে অনেক সময় যেটা হয়, অতীতেও কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, যথাসময়ে সেই নিমন্ত্রণ পত্র এসে পৌঁছায়নি। তো তামিলনাড়ুতেও কিন্তু একই ঘটনা, সেখানে কিন্তু নিমন্ত্রণ পত্র আর কি পাঠাচ্ছিল, নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু তামিলনাড়ুর শাসক দল তারা কিন্তু সেখানে উপস্থিত হননি। বেশ কিছু রাজ্যের শাসক দল উপস্থিত হননি, যার ভিতরে কিন্তু একজন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং উল্টো দিক থেকে আমরা যদি দেখি যে কংগ্রেসের তরফ থেকে মল্লিকার্জুন খাড়গে তিনি উপস্থিত হয়েছেন, এবং এটা নিয়েই কিন্তু বিরোধীদের একটা ইতিমধ্যেই ইন্ডিয়া জোটে একটা ভাঙন তৈরি হয়েছিল। দেখুন, আমাদের দেশের একটা গণতন্ত্রের এই যে লোকসভা নির্বাচন হলো, গণতন্ত্রের উৎসব হলো, তো এখানে ইন্ডিয়া জোট যেমন হয়েছে, এনডিএ জোট তেমনি হয়েছে। তো ইন্ডিয়া জোটে এরকম কিছু রাজনৈতিক দল আছে যারা এবার কিন্তু ভালো ফল করেছে, এবং এরা যদি কিনা কংগ্রেসের সঙ্গে কোনোভাবে যদি সরকারে বসে, যদি সরকার করার পরিস্থিতি হতো বা আগামী দিনেও যদি হয়, তাহলে আমাদের অতীতের অভিজ্ঞতা অনুযায়ী বা রাজনৈতিক যারা চর্চা করে থাকেন তারা বলেন তারা কখনো সরকারে যাবে না। কারণ কি? কারণ ধরুন বহুজন সমাজবাদী পার্টি, তারা যদি অখিলেশ যাদব, তারা যদি কিনা সমাজবাদী পার্টি অখিলেশ যাদব, সে যদি কিনা কংগ্রেসের সঙ্গে সরকারে যায়, তাহলে কিন্তু উত্তরপ্রদেশে তার রাজ্যের তার যে গুরুত্ব আঞ্চলিক দল হিসেবে সেটা হারাতে হবে। আম আদমি পার্টির ক্ষেত্রে একই জিনিস, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে একই জিনিস। আপনি যদি পশ্চিমবঙ্গের নিরিখে দেখেন, সব থেকে যদি ভালো সংগঠন হয় থেকে থাকে এখনো পর্যন্ত, তাহলে সেটা কিন্তু বামেদের, কারণ তারা ক্যাডার বেস পার্টি, অথচ তাদের সংখ্যা শূন্য। অন্যদিকে সব থেকে যদি ছন্ন ছাড়া, দুর্বল, সাংগঠনিকভাবে ছন্ন ছাড়া এবং যদি দুর্বল পার্টি থেকে থাকে, সেটা কিন্তু কংগ্রেস, একটা শতাব্দী প্রাচীন দল। সেক্ষেত্রে দেখা গেল যে মালদা দক্ষিণে কিন্তু তাদের আসন 2 থেকে 1 কমে আসলেও একটা তারা কিন্তু পেয়েছে। তো এই কারণ কংগ্রেসের প্রতি মানুষের সেই আবেগ, সেই জায়গাটা কিন্তু আছে, যেটা নতুন নতুন আঞ্চলিক দলগুলোর প্রতি থাকে না। বিশেষ করে জাতীয় রাজনীতিতে আঞ্চলিক দলগুলোর একটা মন্ত্রক পাবে, দুটো মন্ত্রক পাবে, এই একটা দুটো মন্ত্রকের আশায় রাজ্যে ক্ষমতায় হারাতে কিন্তু কেউ চায় না। এটা দেখা গেছে বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে। তো স্বাভাবিকভাবে ইন্ডিয়া ব্লকের যে জোট, ইন্ডিয়া জোট, সেখানে অনেক ফাটল আগেও ছিল। মমতা ব্যানার্জি ফল প্রকাশের আগেই বলেছেন বাইরে থেকে সমর্থন করবেন। তো এই নিয়ে একটা বিতর্ক হয়েছে এবং এনডিএ তে যেরকম আছে, ইন্ডিয়া জোটেও সেরকম আমরা দেখেছি যে ইলেকশনের আগে বা ইলেকশনের, যদিও এনডিএ জোট এখন পর্যন্ত অটুট রাখতে পেরেছে নিজেদের এবং তারা সরকার গঠন করেই ফেললো। শমশের মবিন চৌধুরী, আমরা মানে এখানে আপনি যদি একটু ছোট করে মন্তব্য করেন, তারপরে প্রশ্ন করব, নাকি একসঙ্গে একটু যুক্ত করে দিব? কারণ আমার মন্তব্য করার কিছু নেই। আমি এটা জানতে চাচ্ছিলাম যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা, উনি এসেছেন কিনা। হ্যাঁ, মানে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু উনিও আসেননি। জি, দেরিতে চিঠি যাবার কারণে তিনি আসেননি, এরকম বোধহয়। আচ্ছা, এই অঞ্চলের অন্যতম আলোচনা হলো যে একটা উগ্রবাদের বিস্তার, মানে সেটা রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে মানে তাদের উপস্থিতি এই অঞ্চলে যে উগ্রবাদের বিস্তার, সেটা একটা আশঙ্কা তৈরি হয়েছে, করেছে। সেখানে ভারতের অভ্যন্তরে যে ধর্মভিত্তিক রাজনীতি আমরা দেখছি, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে ভারতের আসলে
কোনো প্রভাব দেখেন কিনা, বিশেষ করে বাংলাদেশের যখন মানে প্রতিবেশী দেশ হিসেবে এবং শক্তিশালী দেশ হিসেবে আমরা ভারত, চীন এবং রাশিয়া, এই মিয়ানমার কেন্দ্রিক যে রাজনীতি সেটার অংশ দেখি, সেই জায়গায় আসলে কোনো সহায়তা আশা করেন কিনা? দেখুন বাবু, আমি গত কয়েক মাস ধরে এই রোহিঙ্গা বিষয় নিয়ে শুধু ভারত নয়, বরং ভারত ছাড়া অন্যান্য আসিয়ান অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দীর্ঘ আলাপ আলোচনা করেছি, গভীর আলাপ আলোচনা করেছি। তারা অনেকে, যেমন থাইল্যান্ড বলেন, মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, তারাও রোহিঙ্গা বিষয়টা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ আছে। কিন্তু তাদের এখন বর্তমানে তাদের সবচেয়ে বড় উদ্বেগ যেটা, যে মিয়ানমারের আভ্যন্তরীণ পরিস্থিতি। সেখানে মিয়ানমার সরকার, এই যে সামরিক জনতা, খুবই দুর্বল অবস্থানে আছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী, যার সমর্থিত দল এখন সরকার প্রধানে বসেছেন, এবং তারই ব্যক্তি বলতে গেলে, তারই প্রতিনিধি এখন বর্তমানে থাইল্যান্ডের প্রেসিডেন্ট থাকসিন সিনাওয়াত্রা, যিনি আগে প্রধানমন্ত্রী ছিলেন ভারতের, থাইল্যান্ডে, তিনি অতি সম্প্রতি চিয়াংমাইতে যে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, যেটা এই জনতা বিরোধী যে গোষ্ঠী, এর সাথে আং সান সু চির দলের একটি বড় অংশ হিসেবে জড়িত, তারাই নেতৃত্ব দিচ্ছে। এবং যারা বিচ্ছিন্নবাদী বলছে মিয়ানমার সরকার, তারাও কিন্তু এর সঙ্গে জড়িত। তাদের সকলের সাথে থাকসিন সিনাওয়াত্রা আলাপ আলোচনা করেছেন। যদিও থাকসিন সিনাওয়াত্রা সরকারি কিছু নয়, তো থাইল্যান্ড সরকার বলছে না, উনি তো সরকারি নয়, উনি তো বেসরকারি ব্যক্তিগত পর্যায়ে। কিন্তু থাকসিন সিনাওয়াত্রা ব্যক্তিগত পর্যায়ে করলে উনি থাইল্যান্ড সরকারের পক্ষে এটা করেছেন। তাদের কিন্তু মূল লক্ষ্য হচ্ছে যে মিয়ানমারে গণতান্ত্রিক শাসন ফেরত আসবে, মিয়ানমারে স্থিতিশীলতা হবে, এবং দীর্ঘমেয়াদী একটা ফেডারেল স্টেট সেখানে হবে। তার অংশ হিসাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টা আসবে। মানে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আগে আরো কিছু ভাব বাকি রয়েছে। এটা আসিয়ানের ট্রয়কা যেটাকে বলা হয়, মানে আসিয়ানের ঠিক সর্বশেষ যে চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান এবং আগামী চেয়ারম্যান, এই তিনটা দেশ মিলে বলা হয় আসিয়ান ট্রয়কা। সেটাতে রয়েছেন লাওস, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া। তো এই তিনটা দেশ কিন্তু এখন মিয়ানমারের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা চর্চা করছে, এবং সেটা অংশ হিসাবে, তবে আপনি যদি প্রায়োরিটি হিসাবে দেখেন তাহলে রোহিঙ্গা বিষয়টা পরে আসবে। তবে তারা আমাকে কথা দিয়েছে যে বাংলাদেশ সরকারও এই আসিয়ান ট্রয়কার সাথে যেন যোগাযোগ করে। শুধু বাংলাদেশ সরকার না, বাংলাদেশ সরকারের বাইরেও জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, এরা সকলে মিলে যাতে মিয়ানমারে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফেরত আসলেই শুধু রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভাবনা রয়েছে। এবং এই যে বলা হচ্ছে যে যারা মিয়ানমারের রোহিঙ্গা যারা এখনো রয়ে গেছেন অবশিষ্ট, তাদেরকে এখনো ওখান থেকে বিতাড়িত করা হয়নি, তারা অনেকে এই সামরিক সরকারের হয়ে যুদ্ধ করছেন, কিন্তু আসলে যুদ্ধ করছেন না। তাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে খুব অপমানজনক কাজগুলো, তারা খুব সহজ ভাষায় বলতে গেলে কুলির কাজ করছেন, তাদের মাল বহন করছেন, তাদের অস্ত্র বহন করছেন, তাদের খাওয়া দাওয়া রান্না বান্না করছেন। কিন্তু এই সামরিক জনতা ওদের লক্ষ্য হলো যে রোহিঙ্গাদের মধ্যে একটা বিভাজন তৈরি করা। বাংলাদেশ যেসব রোহিঙ্গারা আছেন এবং মিয়ানমারে যারা যেসব রোহিঙ্গারা রয়ে গেছেন, তাদের মধ্যে একটা বিভাজন তৈরি করা, এটা হলো কিন্তু তাদের একটা কুপরিকল্পনা। এই জন্য রোহিঙ্গা প্রত্যাবাসন, ভারতের নতুন সরকারও এর সঙ্গে জড়িত এই যে আলাপ আলোচনার সাথে। ভারতের কালাদান প্রকল্পটা, তাহলে তো তার মানে আমাদের প্রধানমন্ত্রী সেখানে গেছেন এবং এই অঞ্চলের অনেক নেতার সঙ্গেই তিনি আলাপ করেছেন নানান বিষয়ে। নিশ্চয়ই এই কথাগুলো আছে, এবং সম্পর্ক উন্নয়নে দেশগুলো একসঙ্গে কাজ করার সুযোগও আছে এবং আশাও করি। এখানে বাবু যদি আমাকে একটা মিনিট একটা কথা বলতে চাই, আমি বলবো যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যে বর্তমানে যে ভারতের লোকসভা যে বিরোধী দল হতে যাচ্ছেন কংগ্রেস, ইন্ডিয়া ব্লকে,
রাহুল গান্ধী রাহুল গান্ধীর রাহুল গান্ধীর সাথে কিন্তু বৈঠক করেছে এটা বৈঠক করেছে। অত্যন্ত রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়। জি, আমরা এটা নিয়ে নিশ্চয়ই আলাপ করার সুযোগ পাবো। অনেক ধন্যবাদ আপনার শমশের মোবিন চৌধুরী, বীর বিক্রম এবং সত্যজিৎ চক্রবর্তী যুক্ত হওয়ার জন্য